জঙ্গলের মাটি ফুঁড়ে একটা রথ বেরিয়ে এলো। রথটা পুরো সোনা দ্বারা পরিপূর্ণ। হঠাৎই রথটা এগিয়ে একটা নদীর ধারে গিয়ে থামল। রথ থেকে নেমে এলো একটা বাচ্চার মতো দেখতে বেঁটে খাটো মানুষ। নদীর জলে নেমে রথের মধ্যেকার সম্পদ পরিষ্কার করছিল সে। বঙ্কু, তোকে আমি যেটা বলছি তুই সেটাই বলবি। তোর কোনো ভয় নেই, আমি তোকে বাঁচাবো। এই, তুমি আমার জিনিস নিয়ে কি করছো? হ্যাঁ, তাই বুঝি? ওইগুলো সব আমার। আমি তোমাদের মহারাজের বংশের একমাত্র উত্তরাধিকারী। এইসব আমার, ফিরিয়ে দাও আমায়। সঙ্গে সঙ্গে সেই বেঁটে লোকটা এক লাফ দিল ছেলেটার বুকে। তারপরে তার গলা টিপে তাকে মেরে ফেলল। ছেলেটাকে একটা আর্তনাদ করারও সময় দিল না। আর তারপরেই ছেলেটার মুন্ডুটা টেনে ছিঁড়তেই রক্তাক্ত মুন্ডুটা গিয়ে পড়ল রথের মধ্যে। আর রথটা যেইভাবে এসেছিল ঠিক সেইভাবেই জঙ্গলের মধ্যে ঢুকে ধীরে ধীরে মাটির নিচে চলে গেল। বাড়িতে থাকবে বলি আজকে 5 মাস হয়ে গেল, আমার তো টাকা ভাড়া পর্যন্ত দিলে না। দেখুন কর্তা, দয়া করুন, এই ছেলেকে নিয়ে এখন কোথায় যাবো বলুন তো? আমি সত্যি আপনার ভাড়া মিটিয়ে দেব। মিথ্যে কথা বলো না, তুমি মিথ্যে কথা বলো না। সেই কবে থেকে শুনছি উনি নাকি আমার ভাড়া দেবেন। বলি ভাড়াটা দেবে কি করে শুনি? ভিক্ষে করে নাকি ডাকাতি করে? বিশ্বাস করুন, আমরা সম্ভ্রান্ত পরিবারের, নেহাত ভাগ্যের দোষে আজকে এই দশা। দয়া করে আমায় একটু সময় দিন। শোনো, আমি মহাজন, আমার কাজ সুদ দেওয়া, সময় দেওয়া নয়। তোমরা মা ছেলে এক্ষুনি দূর হয়ে যাও এখান থেকে। এই ঘরের সমস্ত জিনিস আমি ভাড়া বাবদ রেখে দিলাম। কর্তা, আমি কোথায় যাব? দয়া করে আমার মাথার ওপর থেকে ছাদটা কেড়ে নেবেন না, দোহাই আপনার। কান্না, যত সব আপদ এসে জুটেছে। আর কেঁদো না মা, ওদের মায়া দয়া নেই। চলো, আমরা দূরে কোথাও চলে যাব। চলো মা। বহু কষ্টে মা ছেলে মিলে সারা রাত হেঁটে যখন ভোরের আলো ফুটল তখন পৌঁছালো এক ছোট্ট গ্রামে। পথশ্রমে ক্লান্ত কৃষ্ণা দেখল গ্রামের চণ্ডী মণ্ডপে কয়েকজন ব্যক্তি বসে রয়েছে। সে তাদের কাছে যেতেই বসে থাকা একজন বৃদ্ধ বলে উঠল, কে তোমরা? কে? তোমাদেরকে তো আগে কখনো দেখিনি। এই গ্রামের নতুন বুঝি? হ্যাঁ জ্যাঠামশাই, আমি আর আমার ছেলে বড় নিরুপায় হয়ে এখানে এসেছি। তোমরা কে গা? আর কোন গ্রাম থেকে এইছো? আমরা সেই পলাশপুর থেকে এসেছি। ভাড়া দিতে পারিনি বলে মহাজন আমাদেরকে বাড়ি ছাড়া করেছে। যদি দয়া করে কোনো থাকার জায়গার ব্যবস্থা করে দেন তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। সে তো বুঝলাম, কিন্তু কেউ কি তোমাদের মা ছেলেকে বিনি পয়সায় থাকতে দেবে নাকি? সে তো সম্ভব নয়। হ্যাঁ, সে তো ঠিকই বলেছ, কিন্তু তাই বলে কি মানুষের উপকার না করলে চলে? কি বলো? আমাদের এখানে এক পুরো রাজবাড়ি রয়েছে, সেখানে থাকতে পারবে? আপনারও যেমন কথা জ্যাঠা বাবু, ওই বাড়িতে যে ভূতের উপদ্রব, ওই বাড়িতে কিভাবে থাকবে? পারবো, খুব পারবো। এখন আমাদের যেই অবস্থা তাতে ভূতকে ভয় লাগে না, মানুষকে লাগে। বেশ, ঠিক আছে, তাহলে মা ছেলে মিলে সেই বাড়িতেই থাকো। না কেউ ভাড়া চাইবে, না কেউ বিরক্ত করবে। আরে কেউ একজন গিয়ে মা বেটাকে ওই বাড়িটা দেখিয়ে দিয়ে আয় না। আমাদের এই দুর্দিনে আপনাদের এই উপকার কখনো ভুলবো না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। সেই সহৃদয় গ্রামবাসী
কৃষ্ণা আর রুকুকে পুরনো রাজবাড়িটায় নিয়ে গেল। মাথার উপরে ছাদ পেয়ে কৃষ্ণা কেন যেন বেশ স্বস্তি বোধ করছিল। বিশাল বাড়িটার একটা ঘর থাকার মতন পরিষ্কার করতে করতে দিনটা কেটে গেল। তখন রাত নেমেছে। কৃষ্ণা আর রুকু শুয়ে পড়ল। ভগবানের দয়াতে মাথার উপর একটা ছাদ জুটে গেছে। এবারে জানি না ভাগ্য আমাদের কোন পথে নিয়ে যাবে। মা, এখন কি আমরা এখানেই থাকবো? হ্যাঁ বাবা, এখন এটাই আমাদের ঘর। মা, সকাল থেকে কিছু খাইনি, আমার যে খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? কিন্তু এখন যে কিচ্ছুটি নেই বাছা। আজকের রাতটা কোনো রকমে জলকে কাটিয়ে দে বাবা। কাল সকালে আমি যে করে হোক খাবারের জোগাড় করব। হ্যাঁ, বেশ, ঠিক আছে মা। রাত তখন গভীর। হঠাৎই গাছের একটা গাছে পেঁচার ডাকে চমকে ওঠে কৃষ্ণা। তার সাথেই মনে হয় কেউ যেন ঘরের মধ্যে হাঁটছে। কে কে ওখানে? ও মা, এ তো বিড়াল ছিল গো। কিন্তু কিন্তু ওটা কি? হ্যাঁ তো, ওইখানে থালার মধ্যে ওটা কি দেখা যাচ্ছে? রুকু, রুকু, এই দেখ, এখানে যে অনেক ফল রয়েছে। হ্যাঁ, এটা ঠাকুর পাঠিয়েছে মা। আমার খিদে পেয়েছিল তো তাই। কি হলো? কিসের একটা শব্দ হলো না? এটা এটা যে একটা মোহর। ভগবান, এ কি মহিমা তোমার! এটা দিয়ে কাল চাল ডাল সবজি সব কিনে নিয়ে আসবো। পরদিন রুকু সেই মোহরের পরিবর্তে দোকান থেকে চাল ডাল সবজি নিয়ে এলো। এইভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। এরপরে যখনই সেই মোহর দিয়ে কেনা জিনিসগুলো শেষ হয়ে যায়, কোনো আশ্চর্য জাদু বলে কেউ যেন আবার সেই স্থানে একটা মোহর রেখে যায়। কৃষ্ণা কিছুই বুঝে উঠতে পারে না। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। সেদিন রুকু মোহর নিয়ে দোকানে গিয়ে বলল, কাকু কাকু, আজকে 3 কেজি ডাল, চাল আর তেল দিয়ে দাও। হ্যাঁ, দিচ্ছি। দেখ, সব মিলিয়ে তোর এই চাল ডাল তোর 10 টাকা হয়েছে। টাকা তো নেই। এই নাও মোহরটা, আমি কাল আবার এসে জিনিস নিয়ে যাব। আচ্ছা, বেশ, ঠিক আছে। ভাই, এটা তো সেই ছেলেটা না যে তার মায়ের সাথে ওই পুরনো রাজবাড়িতে থাকে? হ্যাঁ, ওই যখন যা লাগে সব আমার দোকান থেকে নিয়ে যায়। সে তো বুঝলাম, কিন্তু ওই কাঙাল মা ছেলের কাছে মোহর আসলো কোথা থেকে? সে কথা আমি জানবো কি করে বলুন? ও মোহরের বিনিময়ে জিনিস চাই আর আমি দিই। তবে যখনই ও কিছু কিনতে আসে ওই মোহর নিয়েই আসে। এবার সেই মোহর আসে কোথা থেকে আমি কি করে বলবো বলুন? গরিব মা ছেলে ভিখারির মতন ওই ভাঙাচোরা বাড়িতে থাকে, এদিকে মোহর দিয়ে চাল ডাল কিনে নিয়ে যায়। ব্যাপারটা তো সন্দেহজনক মনে হচ্ছে। আর একটু ভাত দেবো বাছা? না মা, ওটুকু ভাত রেখে দাও। আমাদের মোহরটাও তো শেষ হয়ে গেছে। এবারে আমরা কি করে চাল ডাল আনবো মা? কি জানি বাবা, এতদিন যিনি খাবারের জোগাড় করেছেন তিনিই করবেন। হয়তো আবার আজ রাতেই সে একটা মোহর রেখে যাবে। কিন্তু মা, আমাদের জন্য কে মোহর রেখে যায় গো? আমরা তো তাকে কোনোদিনও দেখিনি। জানি না বাবা, হয়তো ভগবান আমাদের কষ্ট দেখে দয়া করে আমাদের জন্য একটা মোহর দিয়ে যান। আজকে ভাগ্যের দোষে এইভাবে চলতে হচ্ছে।
একদিন তোর বাবার কাছেই কত সম্পত্তি ছিল, এত সম্পত্তি যে কত মানুষকে দান করলেও তা কম পড়তো না। আমার বাবা কি জমিদার ছিলেন মা? জমিদার না রে রুকু, তোর বাবা রাজা ছিলেন, বিক্রমপুরের রাজা চন্দ্রনাথ। আমি গরিব ঘরের মেয়ে ছিলাম বলে তোর বাবা আমার সাথে আলাদা সংসার পাতেন। তুমি রাজবাড়িতে গিয়ে কেন থাকোনি মা? না বাছা, পরিবারের কেউ আমাদের বিয়ে মেনে নেয়নি, কিন্তু তোর বাবার ভালোবাসায় কখনো খামতি ছিল না। তিনি আমাদের কোনো অভাব রাখেননি। আর তারপর যখন তোর জন্ম হলো, তার তো খুশির ঠিকানা ছিল না। তিনি বলেছিলেন এবার সবাই আমাদের মেনে নেবে। তারপর কি হলো মা? তারপরেই নেমে এলো সেই করাল আঘাত। কিছুদিন ধরেই তোর বাবা খুব চিন্তিত হয়ে থাকতেন রে। একদিন এসে বললেন তার রাজ্য খুব সংকটে রয়েছে। ব্যাস, এরপর হঠাৎ করেই তিনি ঘরে এলেন না, আর তাকে কোনোদিন দেখিনি। তার মানে বাবাও? জানি না রুকু, আমি কিছুই জানি না। নে, খেয়ে নে এবার। কৃষ্ণা আর রুকু জানতো না যে তাদের ঘরের বাইরে দাঁড়িয়ে আড়ি পেতে এইসব কথা শুনছিল সেই তান্ত্রিক বিশালাক্ষী। এবারে তার মুখে যেন হাসি ফুটে উঠল। রাত তখন গভীর। হঠাৎই একটা বেঁটে খাটো লোক ভীষণ দ্রুত গতিতে রুকুদের ঘরে ঢুকে সেই ফলের থালা আর মোহর রেখে ছুটে বেরিয়ে গেল। আর এই ঘটনা নিজের চোখে দেখল বিশালাক্ষী। সে মনে মনে বলল, এতদিনে বুঝি আমার তীর লক্ষ্য ভেদ করবে, এবার শুধু সময়ের প্রতীক্ষা। এই যে খোকা, কোথায় চললে? আমি একটু দোকানে যাচ্ছি। কিন্তু তুমি কে? আমি তোমার হিতাকাঙ্ক্ষী। তোমার বাবা আমাকে পাঠিয়েছিলেন, কিন্তু এতদিন তোমাদের আমি কোনো হদিশ পাইনি। আমার বাবা? আমার বাবা কোথায়? আমার বাবা? তিনি তো আর বেঁচে নেই, কিন্তু তিনি আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন যেন আমি তোমাকে তোমার সঠিক অধিকার পাইয়ে দিই। আমাদের সব সম্পত্তি কোথায় আছে তুমি জানো? অবশ্যই জানি, ওই জন্যই তো তোমার কাছে আসা। তোমাদের কতই না কষ্টে দিন কাটাতে হচ্ছে। খুব কষ্টে। মহাজন আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। এখানে একটা ভাঙাচোরা বাড়িতে আমি আর মা কোনো রকমে থাকি। সাপ খোপের বড় ভয়। খুব কষ্টে আমাদের দিন যায়। ওই জন্যই তো আমি এসেছি। আমি তোমাকে তোমার বাবার সব সম্পত্তি পাইয়ে দেব, আর তারপর তোমাদের কোনো অভাব থাকবে না। কিন্তু কিভাবে? সেই সব নিয়ে তুমি ভেবো না, আমি আছি তো। আমি কেবল যেটুকু বলবো তুমি সেটুকুই করবে। বিশালাক্ষীর কথায় রুকু খুব সহজেই রাজি হয়ে গেল। সে তার মাকে গিয়ে সব বলতে কৃষ্ণাও রাজি হতেই বিশালাক্ষী যেন হাতে চাঁদ পেল। সেদিন ছিল পূর্ণিমার রাত। চারদিক আলোর জোছনায় ভেসে যাচ্ছিল। বিশালাক্ষী কৃষ্ণা আর রুকুকে নিয়ে নদীর ধারে চলল। নদীর ধারে নিয়ে গিয়ে বিশালাক্ষী রুকুকে বলল, কিছুক্ষণ পরেই এইখানে একটা সোনার রথ আসবে, আর সেই রথের থেকে নামবে ঝাঁপা। তাকে দেখা মাত্রই তুমি বলবে যে তুমি মহারাজের বংশধর। আজকের থেকে তুমি তাকে মুক্তি দিলে। কেমন? গুরুমা, এতে আমার ছেলের কোনো ক্ষতি হবে না তো? কিসের ক্ষতি? আমি থাকতে তোমার ছেলের ওপরে আমি কোনো আঁচ আসতে দেব না। তুমি নিশ্চিন্ত থাকো, আজ থেকে তোমাদের ভাগ্য উদয় হতে চলেছে গো। কিছুক্ষণের মধ্যেই যেন এক অদ্ভুত শব্দে চারিদিক মুখরিত হয়ে উঠল।
সকলে চমকে দেখল অন্ধকারের বুক চিরে একটা সোনার রথ ছুটে আসছে। তার মধ্যে বসে আছে একটা বেঁটে লোক। রথটা নদীর ধারে আসতেই লোকটা নেমে রথের সোনাগুলোকে নদীর জলে পরিষ্কার করতে শুরু করলো। ঠিক তখনই রুকু সেখানে গিয়ে চিৎকার করে বলল, আমি তোমাদের মহারাজের বংশধর রুকু। আজকে থেকে আমি তোমাকে মুক্তি দিলাম। এই সব সম্পত্তি আমার কাছে দিয়ে তুমি এবারে আসতে পারো। ছোট বাবু, আপনি ফিরে এসেছেন। আপনি আপনি ফিরে এসেছেন ছোট বাবু। কবে থেকে আমি আপনার জন্য অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ ছোট বাবু, হ্যাঁ। এইসব ধন সম্পদ পাহারা দিতে দিতে আমি বড়ই ক্লান্ত। এসব আপনার, এগুলো নিয়ে আমাকে দায়মুক্ত করুন ছোট বাবু। বেশ, ঠিক আছে, এই সব আমি নিলাম। এইবারে তুমি মুক্ত হলে। ও আমায় সব সম্পত্তি দিয়ে চলে গেছে। দেখো, তুমি ঠিক বলেছিলে। এবারে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। কষ্ট তোদের নয়, আমার থাকবে না। এতদিনে আমার লক্ষ্য পূরণ হয়েছে। এই সব ধন সম্পদ আমার, শুধু আমার। তার মানে এ আপনি কি বলছেন গুরুমা? এগুলো যে আমার স্বামীর সম্পত্তি, তাতে কি আসে যায় কৃষ্ণা? এই সব সম্পত্তি এখন আমার, শুধু আমার। কিন্তু দুঃখ পেও না, তোমাদের আমি বঞ্চিত করব না। হাজার হোক, তোমরা আমার কত উপকার করেছো। এটা কি করছেন আপনি? আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। কিন্তু করতে তো পারো। তোমরা গ্রামের লোকের কাছে গিয়ে আমার সব রহস্য ফাঁস করে দেবে, কিন্তু সেটা তো আমি হতে দিতে পারি না। তাছাড়া তোমারও এই অভাবে জীবন থেকে মুক্তি পাওয়া তো দরকার। তুই এখানে? হ্যাঁ, আমি এখানেই লুকিয়েছিলাম। আমার আগেই সন্দেহ হয়েছিল। বারবার বিভিন্ন ছেলেদের তুই এই নদীর ধারে পাঠাতি, তাই না? তাদেরকে মিথ্যে বলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস তুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। আমি বহুদিন ধরে প্রতীক্ষা করেছি এই সম্পদের জন্য। এটা আমি কিছুতেই হাতছাড়া করতে দেব না। চুপ! আর একটা কথা বললে তোর জীব আমি টেনে ছিঁড়ে নেব। এইসব সম্পত্তি আমার ছোট বাবুর। মহারাজের এই দায়িত্ব পালন করার জন্য আমি এতদিন যক্ষ হয়ে ঘুরে বেড়াচ্ছি। ছোট বাবু, আপনি এগুলোর দায়িত্ব গ্রহণ করুন। কিন্তু তুমি কে? আর তোমাদের মহারাজই বা কোথায়? আমি যে কিছুই জানি না। রানীমা, আমি ঝাঁপা। মহারাজের বিশ্বস্ত অনুচর ছিলাম আমি। রাজবাড়িতে আর কেউ না জানলেও মহারাজ আমাকে আপনার বিষয়ে জানিয়েছিলেন। বেশ কিছুদিন ধরেই শত্রু রাজ্য আমাদের রাজ্য আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। তারপরেই একদিন। কি হলো ঝাঁপা? কিছু খবর পেলে? মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ। শত্রু রাজ্য আমাদের রাজ্য আক্রমণ করেছে। ওরা দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবেশ করছে। কি বলছো কি? আমাদের গুপ্তচরেরা আমাদের কোনো সূচনা দেয়নি? হে ঈশ্বর, এবার কি করব? আজকে বিকেলের আগে ওরা সৈন্যদল নিয়ে রাজপ্রাসাদে আক্রমণ করবে। শীঘ্রই কিছু একটা করতে হবে মহারাজ, নইলে এত ধন সম্পদ সব লুট করে নেবে ওরা। হে ঈশ্বর, কোথায় আমি ভেবেছিলাম তোমাদের মহারানী আর রাজপুত্রকে এবার সসম্মানে প্রাসাদে ফেরত নিয়ে আসব, কিন্তু তার আগেই এ কি অঘটন ঘটে গেল। না 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 না, এই বিপুল সম্পদ আমি এইভাবে শত্রুপক্ষকে লুণ্ঠন করতে দেব না, কিছুতেই না। মহারাজ, আদেশ করুন, আমি নিজের প্রাণ দিয়ে এই সম্পদ রক্ষা করব। হ্যাঁ হ্যাঁ, সেটাই একমাত্র উপায়। ঝাঁপা, তুমি এক্ষুনি রাজকোষের সমস্ত ধন সম্পদ এক রথের মধ্যে নিয়ে পূর্ব প্রান্ত দিয়ে পালিয়ে যাও। আজকে বিকেলের মধ্যে আমি তোমার সাথে দেখা করে এই সমস্ত সম্পত্তি সহ রাজকুমার আর রানীকে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যাব। মহারাজের আদেশ মতো
আমি সমস্ত সম্পদ একত্রিত করে এক রথে চাপিয়ে প্রাসাদের পেছনের দরজা দিয়ে বাইরে বেরোচ্ছিলাম। মহারাজও আমার সাথে ছিলেন। ঠিক তখনই ঘটল সেই অনর্থ। মহারাজ, মহারাজ, কি হলো মহারাজ? বিশ্বাসঘাতক! তোকে তোকে আমি ছাড়বো না। এই সম্পত্তি আমি কিছুতেই তোকে নিয়ে যেতে দেব না। এই নে তোর তোর উচিত শাস্তি। এই মহারাজ, 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 আপনার কিছু হবে না মহারাজ। আমি এক্ষুনি রাজবৈদ্যকে ডাকছি। এখন সেই সময় নেই। শত্রুপক্ষ যে কোনো মুহূর্তে প্রাসাদে ঢুকে পড়বে। তুমি পালাও, শিগগির এই সম্পদ নিয়ে পালাও। এই সম্পদ রক্ষা করে আমার পুত্রের হাতে তুলে দিও। এটাই আমার একমাত্র কামনা। আমি তোমায় এই দায়িত্ব দিয়ে যাচ্ছি। পালাও, শিগগির পালাও। এর কিছুক্ষণ পরেই মহারাজ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আর আমি এই রথ নিয়ে পাগলের মতন আপনাদের সন্ধান করছি, কিন্তু পাইনি। এই বিপুল পরিমাণে সম্পদ লুকিয়ে রাখার জন্য এগুলোকে নিয়ে আমি মাটির তলায় থাকতে শুরু করি। সবসময় কেবল ভয় হতো। ধীরে ধীরে খিদে তৃষ্ণা ত্যাগ করে একদিন দায়িত্ব পালন করার জন্য নিজের প্রাণ ত্যাগ করলাম, আর যক্ষের মতন আগলে রইলাম এই সম্পদকে। বছরে একবার এক সম্পদ নদীর জলে পরিষ্কার করার জন্য আমি মাটির তলার থেকে উঠে আসি, আর এই ভণ্ড তান্ত্রিক বিভিন্ন ছেলেকে রাজার বংশধর সাজিয়ে আমার কাছে পাঠাতো। রাজ্যে রাজ্যে আক্রমণের খবর শুনে আমি রুকুকে নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিলাম, কিন্তু কখনো ভাবিনি উনি আমাদের জন্য। সত্যি তুমি ধন্য সেবক ঝাঁপা, যে নিজের প্রাণ দিয়ে নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছো। এবারে আমার মুক্তি রানীমা, কিন্তু এই পাপিষ্ঠাকে আমি শাস্তি না দিয়ে ছাড়বো না, কিছুতেই না। ঝাঁপা বিশালাক্ষীকে সঙ্গে নিয়ে আবার জঙ্গলের মাটির তলায় ঢুকে যায়।